নিয়ে পড়ব, কিছু এমার্জেন্সি চিকিৎসা যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলোও বলবো। প্রথমেই শুরু করতেছি পেইন রিলেটেড, ঠিক আছে? একটা বড় সমস্যা হচ্ছে পেইন বা ব্যথা, ঠিক আছে? এখানে দেখেন যে ওষুধগুলোর নাম দেখা যাচ্ছে সবগুলাই ব্যথার ওষুধ। ব্যথা সাধারণত অনেক প্রকারে হইতে পারে, সব ব্যথার ওষুধ সেম না, ঠিক আছে? কারো মাথা ব্যথা হইতে পারে, পেটে ব্যথা হইতে পারে, বা জয়েন্টে ব্যথা হইতে পারে, বিভিন্ন ধরনের বুকে ব্যথা হইতে পারে। এক একটা এক এক ধরনের ব্যথা, সব ব্যথায় সেম ওষুধ দেয়া যাবে না, ঠিক আছে? এক এক ব্যথায় এক এক ধরনের ওষুধ আমরা দিই। আমরা ব্যথার ওষুধ সব থেকে বেশি যেগুলো ইউজ করি ওইগুলোরে বলা হয় NSAID। এই জায়গায় লেখা আছে দেখেন NSAID, ঠিক আছে? ব্যথার ওষুধের একটা গ্রুপের নাম NSAID। আর আরেকটা গ্রুপ আছে সেগুলোরে বলি আমরা নন NSAID, ঠিক আছে? ওগুলো NSAID না, এই জন্য নাম হয়েছে নন NSAID। এই জায়গায় যতগুলো নাম আছে সব NSAID এর নাম, ঠিক আছে? আর নন NSAID বললে আমরা বুঝি প্যাথেডিনের নাম। প্যাথেডিনের নাম হয়তো শুনছেন, এই প্যাথেডিন হচ্ছে নন NSAID, ঠিক আছে? প্যাথেডিন সাধারণত প্যাথেডিন দিয়ে মানুষ নেশাও করতে পারে, ড্রাগ অ্যাবিউজাররা নেশাও করে, ঠিক আছে? এজন্য প্যাথেডিন দোকানে ওইভাবে বিক্রি করে না, ডক্টরের সাইন ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া প্যাথেডিন বিক্রি করে না। আর NSAID যেগুলো এগুলো হচ্ছে পাওয়া যায় সচরাচর সব সময় পাওয়া যায়, ঠিক আছে? আর নন NSAID যেটা বললাম যে প্যাথেডিন, এই প্যাথেডিন আমরা সাধারণত ইউজ করি অপারেশনের পর, যদি যে ব্যথাটা ওই ব্যথা কমানোর জন্য প্যাথেডিন দেওয়া হয়। আর হার্ট অ্যাটাকের যে পেইন, এই পেইন যদি হসপিটালে যদি পেশেন্ট ভর্তি থাকে তখন আমরা NSAID এই প্যাথেডিন ইউজ করতে পারি, ঠিক আছে? তখন আর NSAID দিলে কাজ হয় না। এবার আসেন আমি এইখানে যে ওষুধগুলো আছে এগুলো সম্পর্কে বলি। প্রথমে যে ওষুধগুলো আছে দেখেন ইটোরিকক্সিব, রফিকক্সিব, সেলেকক্সিব, ঠিক আছে? অনেকগুলো নাম আছে, এতগুলো নাম লাগবে না, এই জায়গায় আমাদের লাগবে শুধু ইটোরিকক্সিব। ইটোরিকক্সিব, ইটোরিক নাম হয়তো অনেকে শুনছেন, ইটোরিক বা টোরি নামে বাজারে পাওয়া যায়। এটা মূলত আমরা দাঁতে ব্যথা ইউজ করি, ঠিক আছে? দাঁতে যে ব্যথাটা হয় এই ব্যথার জন্য এই ওষুধটা ইউজ করা হয়, এছাড়া অন্য কোনো ব্যথায় ইটোরিকক্সিব ইউজ করা হয় না। কিন্তু ওই যে জয়েন্টের যে ব্যথা, এই ব্যথা ইউজ করা যায়, কিন্তু আমরা সচরাচর করি না বাংলাদেশে, এর ইউজ আর হয় না। বাংলাদেশে শুধু দাঁতে ব্যথার জন্য এই ইটোরিকক্সিব ইউজ করা হয়, ঠিক আছে? এর ডোজ কি? এর ডোজ হইছে 120 দেই আমরা সাধারণত, ঠিক আছে? অ্যাডাল্টদের জন্য 120 দেই। 60 পাওয়া যায়, 90 পাওয়া যায়, 120 পাওয়া যায়, 180 ও পাওয়া যায়, ঠিক আছে? অ্যাডাল্টদের জন্য আমরা সাধারণত 120 mg দেই, ঠিক আছে? একদিনে সাধারণ ডোজ একটা, কিন্তু ব্যথা যদি খুব বেশি থাকে আমরা দুইটা দিতে পারি, ঠিক আছে? দুইটা দিতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছেন? দাঁতে ব্যথার জন্য ইটোরিকক্সিব, ঠিক আছে? এরপর নিচের গ্রুপে চলে আসেন নন পরের যে গ্রুপ, এই যে শর্ট অ্যাক্টিং NSAID যেগুলো, এই জায়গায় অনেকগুলো নাম আছে, ঠিক আছে? অ্যাসপিরিন থেকে শুরু। এই যে অ্যাসপিরিন, যে প্রথম যে ওষুধটা অ্যাসপিরিন, অ্যাসপিরিন সাধারণত আমরা ব্যথার জন্য তেমন একটা ইউজ করি না। অ্যাসপিরিন আমরা বেশি ইউজ করি হার্ট অ্যাটাকে, ঠিক আছে? হার্ট অ্যাটাকে, আর অনেক সময় জয়েন্টের যেসব ইনফেকশন তখন আমরা অ্যাসপিরিন দিই। সাধারণত ব্যথা কমানোর জন্য অ্যাসপিরিন আমরা ইউজ করি না, ঠিক আছে? অ্যাসপিরিন ব্যথার জন্য দিব না কাউরে, ঠিক আছে? দিব না। এর ভিতর সবার আগে আসে প্যারাসিটামলের নাম, জ্বর কমানোর ওষুধ যেটা প্যারাসিটামল। প্যারাসিটামল শুধু জ্বর কমায় যে তা না, প্যারাসিটামল মানে নাপা, ঠিক আছে? নাপা। প্যারাসিটামল যে শুধু জ্বর কমায় তা না, প্যারাসিটামল কিন্তু ব্যথাও কমায়, ঠিক আছে? ব্যথাও কমায়। প্যারাসিটামল জ্বরের পাশাপাশি ব্যথাও কমায়। যেসব হালকা ব্যথা যেগুলো আমাদের, যেমন মাথা ব্যথা বা কোথাও কেটে গেলে যে ব্যথাটা হয় অল্প, যেসব ব্যথা, সেই সব ব্যথায় আমরা প্যারাসিটামল দিতে পারি। প্যারাসিটামল সেই ব্যথা কমাইতে পারে। আর প্যারাসিটামল যদি শুধু ব্যথা কমানোর জন্যই আমরা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে 1 গ্রাম দিতে হয়, মানে 500 mg দুইটা দিতে হয়। এখন বাজারে 1 গ্রাম কিনতে পাওয়া যায়, ঠিক আছে? 1 গ্রাম কিনতে পাওয়া যায়, নাপা 1 নামে পাওয়া যায়, নাপা 1। ব্যথা কমানোর জন্য দিলেই নাপা 1টা দেয়া ভালো। নাপা 1 দিলে ব্যথাটা তাড়াতাড়ি কমে, ঠিক আছে? নাপা একদিনে সর্বোচ্চ কয়টা দেওয়া যায় বলেন তো? বলছিলাম 6টা দেওয়া যায়, 6টা। 6টা, ঠিক আছে? নাপা একদিনে সর্বোচ্চ 6টা দেওয়া যায়, 4 ঘন্টা পর পর দেওয়া যায়, ঠিক আছে? 4 ঘন্টা পর পর দেওয়া যায়, টোটাল 6টা একদিনে দেওয়া যায়। তাহলে অল্প যে কোনো ব্যথা আমরা প্যারাসিটামল ইউজ করতে পারি, সেটা যে কোনো ব্যথা হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে, হাত পায়ের ব্যথা হইতে পারে, কেটে গেলে যেসব ব্যথা সেই সব ব্যথা হইতে পারে। কিন্তু যেসব ব্যথা প্যারাসিটামলে কমবে না আমাদের, তারপরের অপশন কি? তারপরের অপশন আমাদের এই ক্ষেত্রে ন্যাপ্রোক্সেন, ঠিক আছে? ন্যাপ্রোক্সেন, ন্যাপ্রোক্সেন আমরা এই ক্ষেত্রে ন্যাপ্রোক্সেন। অনেকে নাপাডল দেয়, নাপাডলও দিতে পারেন। নাপায় না কমলে নাপাডলও সাধারণত কমতে চায় না, মানে একটু বেশি পাওয়ার, কিন্তু নাপাডলও কমতে চায় না, সেই ক্ষেত্রে আমরা শিফট করি ন্যাপ্রোক্সেনে, ঠিক আছে? ন্যাপ্রোক্সেন একদিনে সর্বোচ্চ 3টা দেওয়া যায়।
সর্বোচ্চ 3টা, ঠিক আছে, কিন্তু আমরা 3টে দিব না, যদি ব্যথা কমে যায় তাহলে কম দেব ডোজ, কিন্তু একদিনে সর্বোচ্চ 3টে দিতে পারবেন। ন্যাপ্রোক্সেন দিলে, প্যারাসিটামল দিলে গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়ার দরকার নাই, কিন্তু ন্যাপ্রোক্সেন দিলে কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হয়। আর কম্বিনেশন পাওয়া যায়, দেখবেন ন্যাপ্রোসিন প্লাস বা ন্যাপ্রোক্স প্লাস, যেই জায়গায় প্লাস প্লাস দেখবেন মানে গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া, তাহলে আর আলাদা ওষুধ দিতে হবে না। যদি প্লাস কম্বিনেশন ডাইরেক্ট দেন তাহলে আর আলাদা গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এবার আসেন পরের আরেকটা ড্রাগ, ডাইক্লোফেনাক। ডাইক্লোফেনাক, ঠিক আছে, ডাইক্লোফেনাক আসলে ডাইক্লোফেনাকের সাথে আরেকটা ড্রাগের নাম আছে কিটোরোলাক, মানে রোলাক আর ডাইক্লোফেন, ঠিক আছে, ডাইক্লোফেন। ডাইক্লোফেন আর রোলাক আমরা কখন দিই? সাধারণত এই দুইটা ড্রাগ হইছে একটু বেশি ব্যথা যখন, তখন আমরা এই দুইটা ড্রাগ দিই। ডাইক্লোফেনের তুলনায় আমরা এখন রোলাকটা বেশি ইউজ করি, মানে কিটোরোলাক গ্রুপটা বেশি ইউজ করি, ঠিক আছে। আর ডাইক্লোফেনাকের হচ্ছে সাপোজিটরি আমরা বেশি ইউজ করি। যেই সব ব্যথা মনে হচ্ছে যে অনেক ব্যথা কমতেছে না, কিন্তু পেশেন্টের আবার রোলাক দেওয়াটা সেফ মনে হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ডাইক্লোফেনাকের সাপোজিটরি দিতে পারি, ঠিক আছে। ভল্টালিন নামে বাজারে পাওয়া যায়, ভল্টালিন বা অ্যাসিক্লোফেনাকের যে সব সাপোজিটরি সবগুলোই দেওয়া যাবে। মুখে খাওয়ার থেকে ব্যথার ওষুধ সাপোজিটরি দেওয়া তুলনামূলক সেফ, কারণ সাপোজিটরি দিলে কিডনির ক্ষতি কম হয়, ঠিক আছে, কম হয়। তাহলে ব্যথা বেশি থাকলে আমরা সেই ক্ষেত্রে ডাইক্লোফেনাকের সাপোজিটরি দিতে পারি, ঠিক আছে, দিতে পারি। তারপর দেখেন আইবুপ্রোফেন। আইবুপ্রোফেন আইবুপ্রোফেন একদিনে সর্বোচ্চ 4টা দেয়া যায়, 4টা, একদিনে সর্বোচ্চ 4টা, 6 ঘন্টা পর পর দেয়া যায়। আইবুপ্রোফেন ড্রাগটা মূলত এই যে আর্থ্রাইটিসের পেইন, যেগুলো জয়েন্টের পেইন, সেই সব ক্ষেত্রে আমরা আইবুপ্রোফেন ইউজ করতে পারি। জয়েন্টের যে কোনো পেইনে আমরা আইবুপ্রোফেন দেই, ঠিক আছে, দিতে পারি। অন্য কোনো ক্ষেত্রে আইবুপ্রোফেন অত চলে না, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে আবার আইবুপ্রোফেন দেওয়া হয়, বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ দেওয়া হয় আইবুপ্রোফেনের, ঠিক আছে। তারপর দেখেন ইন্ডোমিথাসিন। ইন্ডোমিথাসিন ইন্ডোমিথাসিন একটা ব্যথার ওষুধ। এই ব্যথার ওষুধ হচ্ছে মহিলাদের বেশি ইউজ করা হয়, মহিলাদের বেশি ইউজ করা হয় যাদের ওই ইউটেরাসের পেইন টেইন, জরায়ুর ব্যথা ট্যাথা, এইসব ক্ষেত্রে আমরা ইন্ডোমিথাসিন সাধারণত দিয়ে থাকি, সাধারণত দিয়ে থাকি, ঠিক আছে। আর কিটোরোলাকের কথা তো আগেই বললাম, পোস্ট অপারেটিভ মানে অপারেশনের পর বা যে কোনো তীব্র ব্যথায় আমরা কিটোরোলাক সচরাচর ইউজ করি। কিটোরোলাক একটা কমন ড্রাগ, রোলাক, ঠিক আছে, রোলাক যেটা, রোলাক একটা কমন ড্রাগ, এটা আমরা সচরাচর ইউজ করি। এটা হাইয়েস্ট একদিনে আপনার 3বার দেয়া যায়, 3বার, কিন্তু আমরা 3বার দেয়া যায় বলে 3বারই দেবো তা না, আমরা ব্যথার কন্ডিশন বুঝে তারপর পেশেন্টের উপর অ্যাপ্লাই করি, ঠিক আছে। সাধারণত 1 বেলা 2 বেলা 3 বেলা, সর্বোচ্চ 3 বেলা দিতে পারি। কিন্তু এই কিটোরোলাক বা এই যে এতক্ষণ যে ওষুধগুলোর নাম বলছি, কিডনির সমস্যা থাকলে কিছু দেয়া যাবে না, ঠিক আছে। কিডনির সমস্যায় ব্যথার ওষুধ দেয়া যায় না, এইসব ওষুধ দেয়া যায় না এইভাবে। কিডনির সমস্যা থাকলে তাদের ব্যথার ওষুধ দিতে গেলে আমরা অল্টারনেটিভ খুঁজি, এই ক্ষেত্রে প্যারাসিটামল দিই অথবা অ্যানাডল দিই, ঠিক আছে। অ্যানাডল 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 যে পাওয়া যায়, অ্যানাডল দিই, ঠিক আছে। তখন আমরা এই রোলাক, ডাইক্লোফেনাক এগুলো কিছুই দিই না, তখন আমরা অ্যানাডল দিই। আর ন্যাপ্রোক্সেন দেওয়া যাইতে পারে, কিন্তু ন্যাপ্রোক্সেনের আবার আইভি হয় না, ঠিক আছে। যদি ইনজেকশন দেওয়া লাগে অ্যানাডলই আমাদের দিতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই কিডনির রোগীদের। আর যারা অ্যাজমার পেশেন্ট, অ্যাজমা, ঠিক আছে, শ্বাসকষ্ট যাদের আছে, নিয়মিত হাঁপানির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অ্যানাডলও দেওয়া যায় না, কিটোরোলাকও দেওয়া যায় না, দুইটার একটাও দেয়া যায় না ওইভাবে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে আমাদের মেইন ভরসা প্যারাসিটামল, ঠিক আছে, মানে নাপা। নাপার আইভি প্রিপারেশন পাওয়া যায়, যদি ব্যথা খুব বেশি হয় আমরা নাপার আইভি প্রিপারেশন দিয়ে দিই, ঠিক আছে, মানে ইন্টারভেনাসলি পাওয়া যায়, তখন আমরা নাপার আইভি প্রিপারেশন দিয়ে দিই। আর যদি মোটামুটি কন্ডিশন থাকে যে সে হচ্ছে না, নাপায় কাজ হচ্ছে না, তাহলেও আমার দিতেই হবে, তখন সেই ক্ষেত্রে আমরা রিস্ক নিয়ে অ্যানাডল দেই, অ্যানাডল দিই, কিন্তু সেইটা মনিটর করতে হবে পেশেন্টের, সব সময় দেয়া যাবে না, ঠিক আছে, সব সময় দেয়া যাবে না। আর ওই যে আগে যেগুলো বললাম ব্যথার ওষুধ, যেগুলো তাদের ব্যথায় দিই, ইটোরিকক্সিব, যাদের হার্টে সমস্যা, এমআই টেমআই আছে, তাদের ক্ষেত্রে ইটোরিকক্সিব দেয়া যাবে না, ঠিক আছে। ইটোরিকক্সিব কিন্তু হার্টের সমস্যা আরো বাড়ায়, বাড়ায়, কার্ডিওভাস্কুলার রিস্ক আছে, তাই তাদের ক্ষেত্রে ইটোরিকক্সিব দেয়া যাবে না। সেই সব পেশেন্টদের ক্ষেত্রে তাতে ব্যথায় আমরা রোলাক দিই, ঠিক আছে, তাতে ব্যথায় আমরা রোলাক দিয়ে থাকি। বুঝতে পারছেন পুরাটা? ব্যথা নিয়ে কোনো সমস্যা আছে? অনেকগুলো ব্যথার ওষুধের কথা বললাম। আচ্ছা, এই বাদে ব্যথার আরো কিছু ওষুধ আছে, যেমন পেটে ব্যথা। পেটে ব্যথা এইসব কোনো ওষুধই আমরা দেই না, ঠিক আছে। পেটে ব্যথায় আমরা দেই অ্যালজিন। অ্যালজিন একটু লিখে নেন, পেটে ব্যথায় আমরা দিই অ্যালজিন, পেটে ব্যথায় অ্যালজিন, বা অন্য কোম্পানির পাওয়া যায়, টিমোনিন নামে পাওয়া যায়, অনেক নামে পাওয়া যায়, অ্যালজিন একটু কমন, ঠিক আছে। পেটে ব্যথায় দিই অ্যালজিন। আর বুকে ব্যথার ক্ষেত্রে দেই, বুকে ব্যথার ক্ষেত্রে আগের ক্লাসে আমি বলছিলাম, বুকে ব্যথার ক্ষেত্রে এইসব ওষুধে কোনো কাজ করে না, সেই সব ক্ষেত্রে আমরা দিই কি নিডোকার্ড। নিডোকার্ড স্প্রে আকারেও পাওয়া যায়, ট্যাবলেট আকারেও পাওয়া যায় বুকে ব্যথা কমানোর জন্য,
ঠিক আছে, মানে হার্টের যে ব্যথাটা, হার্টের যে বুকে ব্যথা, এটা কমানোর জন্য আমরা দিই নিডোকার্ড। নিডোকার্ড, ঠিক আছে, নিডোকার্ড ট্যাবলেটও আছে, স্প্রেও আছে। আর এছাড়া আর কি ব্যথা হইতে পারে, আর হচ্ছে মাথা ব্যথা, মানে মাইগ্রেনের পেইন। মাইগ্রেনের ক্লাসে আমি অনেকগুলো ওষুধের নাম বলছিলাম, আবার একবার একটু বলে দিই। যদি প্যারাসিটামল না কমে, নেপ্রোক্সেনও না কমে, তাইলে আমরা দিই টাপনিল, মানে টলফেনামিক অ্যাসিড, টাপনিল। আর এছাড়া আরো ভালো ওষুধ যেগুলো করতে চাই আমরা, সেই ক্ষেত্রে সুমাট্রিপটান, জলমিট্রিপটান এগুলো আমরা ইউজ করতে পারি, মানে নোমি, সুমিগ্রান, ঠিক আছে, মিডিটা, এগুলো আমরা ইউজ করতে পারি। আমি মাইগ্রেনের ক্লাসে বলছিলাম বিস্তারিত, তাই বললাম না আজকে, ঠিক আছে। মাইগ্রেনে এগুলা স্পেসিফিকলি। আর আরেকটা পয়েন্ট হইছে আপনাদের জয়েন্ট পেইন, ঠিক আছে, আর্থ্রাইটিসের যে পেইন গুলো, এই ক্ষেত্রে যদি আঙুলে বা এই ছোট ছোট জয়েন্টে হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু মলম দেই আর কি, নেপ্রোক্সেনের মলম পাওয়া যায়, সেইটা আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে ভালো কাজ করে, ঠিক আছে। মুখে খাওয়ার থেকে ছোট ছোট জয়েন্টে যদি পেইন হয়, আমরা নেপ্রোক্সেনের অয়েন্টমেন্ট ইউজ করলে সেটা ভালো কাজ করে। নেপ্রোক্সেনের অয়েন্টমেন্ট পাওয়া যায়, সেইটা দিয়ে কাজ ভালো করে। কোনো কোশ্চেন আছে এই ব্যথা রিলেটেড, ব্যথার ওষুধ রিলেটেড জানার থাকলে বলতে পারেন। স্যার পেটে ব্যথা অ্যালজিন ছাড়া আর কোনো কিছু আছে কিনা সিরাপ? না, পেটে ব্যথায় অ্যালজিন ছাড়া অল্টারনেটিভ নাই, মানে ওই একটা গ্রুপের ওষুধ, ঠিক আছে, ডাইমোনিয়াম মিথাইল সালফেট দিই। কিন্তু ব্যথা যদি আরো বেশি, এখন পেশেন্ট বলতে পারে না অনেক সময় যে এটা কি সুপারফিশিয়াল পেইন না ডিপ পেইন। সুপারফিশিয়াল পেইন বলতে কি বোঝায়, ধরেন আপনি পেটে আঘাত লাগলো, ঠিক আছে, পেটে আঘাত লাগলে আপনার স্কিনও ইনজুরি হয়, মানে চামড়ার যে উপরের অংশ, এটাও ইনজুরি হয়, ভিতরে মাসেল লেয়ারেও ইনজুরি হয়। সেই ক্ষেত্রে খালি অ্যালজিন দিলে ব্যথা কমে না, সেই ক্ষেত্রে আমাদের অ্যালজিনের পাশাপাশি এই যে ব্যথার ওষুধের এতগুলো নাম বললাম, যে নেপ্রোক্সেন, ডাইক্লোফেনাক, রোলাক, এগুলোও দিতে হয়। আর ব্যথা যদি ভিতরে হয়, যেমন যে ডায়রিয়ার সময় যে ব্যথাটা হয়, ঠিক আছে, ডায়রিয়ার সময় পেটে কামড় দিয়ে যে ব্যথাটা হয়, এটা হচ্ছে মাসেল লেয়ারে পেইন। এই পেইনটা কমায় অ্যালজিন, ঠিক আছে, এই পেইনটা অ্যালজিন কমায়। এই পেইন রোলাক ঠোলাক কমাইতে পারে না, এই পেইন সবসময় অ্যালজিনই কমাবে। তাহলে আঘাতজনিত কারণে যদি কেউ ব্যথা হয় বা ব্যথা পায়, সেই ক্ষেত্রে অ্যালজিনের পাশাপাশি আমার রোলাকও দিতে হবে। আর আঘাত বাদে যদি ডায়রিয়া রিলেটেড বা মেয়েদের যেসব পেইন, পেটে ব্যথা হয়, সেই সব ক্ষেত্রে আমাদের চয়েস অ্যালজিন। স্যার এলজিন যদি দেই, তাহলে কি আপনার এর সাথে কি গ্যাস্ট্রিকের ওষুধও দেওয়া লাগবে? না, অ্যালজিন দিলে গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়ার কোনো দরকার নেই, অ্যালজিনের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ লাগে না, ঠিক আছে, অ্যালজিনের সাথে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ লাগে না। শোনাচ্ছে না, মিউট করা, শোনাচ্ছে না, কেউ কোশ্চেন করতে চাচ্ছেন তাহলে মিউটটাই করে করেন। স্যার এলজিনের ডোজটা। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন, কোশ্চেন বলেন, বলতেছি আমি অ্যালজিনের ডোজ। এলজিনের ডোজ স্যার কয়টা হ্যাঁ, দিব? বলতেছি। অ্যালজিনের ডোজ সাধারণত সর্বোচ্চ একদিনে 3টা দেওয়া যায়, কিন্তু পেশেন্ট ভ্যারি করে, যদি ব্যথা মিডিয়াম রেঞ্জে হয় 2টা দিলেও হয়, ঠিক আছে, বা ব্যথা কম হলে 1টা দিলেও হয়। সর্বোচ্চ একদিনে 3টা দেওয়া যাবে, সর্বোচ্চ 3টা। ব্যথার ওষুধের আসলে ওইভাবে ডোজ একদম নাই, সর্বোচ্চ সর্বনিম্ন আছে আপনার। সর্বোচ্চ মনে রাখবেন 3টা, 3টার বেশি একদিন দেওয়া যাবে না অ্যালজিন, ঠিক আছে। হ্যাঁ বলেন, এবার বলেন, কোশ্চেন বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমি মামুনুর রশিদ বলতেছি থেকে। স্যার আমার একটু জয়েন করতে, ওই আমি লিংকটা একটু পরে পাইছি স্যার, এই কারণে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? স্যার বুকে ব্যথার জন্য কোন ওষুধটা বলছিলেন? হ্যাঁ, বুকে ব্যথার জন্য আছে নিডোকার্ড, ঠিক আছে, নিডোকার্ড স্প্রে আকারেও পাওয়া যায়। যদি ব্যথা খুব বেশি ওঠে, সেই ক্ষেত্রে আমরা স্প্রে দিতে বলি, জিব্বা নিতে স্প্রে নিতে বলি। আর এমনি ক্যাপ্রিনও পাওয়া যায়। এই মিউট করেন, মিউট করেন। স্যার হাড়ের ব্যথার জন্য কোন ওষুধ দেয়া হবে? আরেকবার একটু বলেন। স্যার হাড়ের ব্যথার জন্য কোন ওষুধ দেয়া হবে?
আচ্ছা 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 বলতেছি, হাড়ের ব্যথার জন্য যতগুলো ওষুধ দেখাইলাম, আমি অনেকগুলো ওষুধ দেখাইছি, সবগুলোই হাড়ের ব্যথা ইউজ করা যায়। আমাদের ফার্স্ট চয়েস থাকে প্যারাসিটামল, না পা যদি অল্প ব্যথা হয়, যদি প্যারাসিটামলে না কমে আমরা শিফট হই কিসে, ন্যাপ্রোক্সেনে। ঠিক আছে, ন্যাপ্রোক্সেনে যাই। যদি ন্যাপ্রোক্সেনেও কাজ না হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে আইবুপ্রোফেন দিতে পারি। আর্থ্রাইটিসের পেইন আইবুপ্রোফেন ভালো কাজ করে। ঠিক আছে, আইবুপ্রোফেন দিতে পারি। আইবুপ্রোফেনেও কাজ না হলে আমরা বাড়াই পাওয়ার, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কিটোরোলাক ডাইক্লোফেনাক দিয়েও ট্রাই করি। যদি তাতেও না কমে পরবর্তী স্টেজে আমরা স্টেরয়েডের দিকে চলে যাই। ঠিক আছে, শুরু সব সময় কম পাওয়ার দিয়ে করবেন। আর ছোট ছোট হাড়ের যেসব ব্যথা, সেই ক্ষেত্রে আমরা ক্রিম দেই। ঠিক আছে, ন্যাপ্রোক্সেনের ক্রিম পাওয়া যায়, মানে মলম পাওয়া যায়, সেই মলমটা ইউজ করতে বলি, এটাও ভালো কাজ করে। আচ্ছা, এবার পরের টপিকসে যাই, একটু অন্য টপিকসে যাই। অ্যালজিনের কথা বলতেছিলাম। অ্যালজিন, পেটে ব্যথায় যে অ্যালজিন দিব, অ্যালজিন দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা আছে। যেসব পেশেন্ট কোষ্ঠকাঠিন্যতে ভোগে তাদের ক্ষেত্রে অ্যালজিন দেওয়া যাবে না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে অ্যালজিন দেওয়া যাবে না। কোষ্ঠকাঠিন্যতে ভুগলে অ্যালজিন দিতে গেলে সাথে সাথে কি করতে হবে, আমার কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সিরাপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, সিরাপ দিয়ে দিতে হবে। কারণ কি, অ্যালজিন এমনি আপনার বাথরুম ক্লিয়ার করে না, অ্যালজিন কমায়। ঠিক আছে, ডায়রিয়াতে ইউজ করে সাধারণত ওই ব্যথায়। অ্যালজিন বাথরুম এমনি কমায়। যদি কেউ কোষ্ঠকাঠিন্যতে ভোগে প্লাস সে তাদের পেটে ব্যথা হয়, এই ক্ষেত্রে যদি অ্যালজিন দেন তাহলে কিন্তু হিতে বিপরীত কাজ করবে। সেই ক্ষেত্রে আগে দিতে হবে সিরাপ, যাতে তার পায়খানা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এরপরে কোষ্ঠকাঠিন্য হইলে কি ইউজ করবেন আমি একসাথে বলে যাই। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনে কি কি ইউজ করা যায়। আমরা সাধারণত প্রথমেই সিরাপে যাই, ট্যাবলেটও পাওয়া যায় আর কি, সিরাপই বেশি দিই আর কি। কি সিরাপ দিবেন, মম পাওয়া যায়, মম। ঠিক আছে, মম, MOM, মম। ঠিক আছে, এটা হচ্ছে একটু কম পাওয়ারের মম। এটা সাধারণত আমরা 4 চামচ খাইতে বলি, অনেক সময় 6 চামচও দিই, 4 থেকে 6 চামচ। ঠিক আছে, রাতে ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে 4 থেকে 6 চামচ। এছাড়া আরো পাওয়া যায় গ্যাবিসল, গ্যাবিসাস, এগুলো পাওয়া যায়। ঠিক আছে, গ্যাবিসল, গ্যাবিসাস, এগুলো সাধারণত 2 থেকে 4 চামচ খাইতে বলি রাতে ঘুমানোর আগে। সবগুলোর ডোজই রাতে। ঠিক আছে, সবগুলোর ডোজই রাতে। অ্যাবডুলাক্স পাওয়া যায়, অনেক কোম্পানি আছে, এতগুলো লাগবে না, আমি কয়েকটা নাম বলে দিলাম। মম, গ্যাবিসল, গ্যাবিসাস, ঠিক আছে, ইজি লাইফ নামে পাওয়া যায়, অ্যাবডুলাক্স নামে পাওয়া যায়, অনেক নামে পাওয়া যায়। এই কয়টা মনে রাখলে হবে। কম পাওয়ার দিলে মম, আর বেশি পাওয়ারের দিলে মানে মোটামুটি ভালো দিলে গ্যাবিসল, গ্যাবিসাস, অ্যাবডুলাক্স, এগুলো দিতে পারেন। ঠিক আছে, আর এতেও যদি না কাজ হয় সেই ক্ষেত্রে আমরা সাপ্লিমেন্ট দিই। আমার একটা কথা ছিল স্যার, হ্যাঁ বলেন। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে এটার ডোজটা তো হবে 1 চামচ করে, এক নাকি চামচ, হাফ হ্যাঁ, চামচ? বাচ্চাদের ক্ষেত্রে ডোজ কম, 1 চামচ। বাচ্চাদের ক্ষেত্রে ডোজ কম, 1 চামচ করে দিতে হবে। আর বললাম কি, যদি সিরাপে না কাজ হয় সেই ক্ষেত্রে আমরা সাপোজিটরিতে যাই, গ্লাইসাপ নামে পাওয়া যায় সাপোজিটরি। ঠিক আছে, গ্লাইসাপ সাপোজিটরি, এটা একত্রে 4টা দিতে হয়, বড়দের ক্ষেত্রে একত্রে 4টা। ঠিক আছে, 4টার কম দিলে কাজ হবে না, কিন্তু একত্রে 4টা দিতে হবে। গ্লাইসাপ একত্রে 4টা। এবার আসেন অন্য টপিকসে যাই, এবার আসি গ্যাস্ট্রিকের টপিকসে। ঠিক আছে, গ্যাস্ট্রিকের অ্যাসিডিটির যে সমস্যা, এই ক্ষেত্রে আমরা কি কি ইমার্জেন্সি মেডিসিন ইউজ করতে পারি। ঠিক আছে, গ্যাস্ট্রিকের জন্য অনেক ওষুধ আছে, অনেক ওষুধের আপনারা নাম জানেন, ওই যে সার্জোল, সার্জেল, ওপি, রেমো, অনেক নাম জানেন। ঠিক আছে, কিন্তু কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা উচিত, সাধারণত পেশেন্ট গ্যাস্ট্রিকের এই ওষুধ ইউজুয়ালি ভালোগুলো খাইয়া ফেলায়, মানে খাইতেই থাকে আর কি, থামে না। কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু এভাবে খাওয়া যায় না। ঠিক আছে, নিয়ম মাইনে খাইতে হয়, আর এরকম বছরের পর বছর খাওয়া যায় না, তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। গ্যাস্ট্রিকের ওষুধের একটা কমন সাইড এফেক্ট, যারা একদম রেগুলার বেসিসে ডেইলি 2টা করে বছরের পর বছর খেয়ে যায়, এদের ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, এই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ আমরা দিই কিন্তু 15 দিন ডিউরেশনে বা 7 দিন ডিউরেশনে, এইভাবে দিই। বা সমস্যা হইলে খাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সচরাচর যে নিয়ম মেনে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কিন্তু ক্যান্সার হয়। গ্যাস্ট্রিকের ওষুধ কোনটা দেওয়া সব থেকে ভালো, ইসোমিপ্রাজল হইছে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড মানি। ইসোমিপ্রাজল জেনেরিকের যে কোনো ওষুধ আমরা দিয়ে থাকি প্রথম চয়েসে। ঠিক আছে, ইসোমিপ্রাজল। এখন ওমিপ্রাজলও দেয় অনেকে, কিন্তু ওমিপ্রাজল গোল্ড স্ট্যান্ডার্ড না, আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ইসোমিপ্রাজল। ইসোমিপ্রাজল মানে এই যে সার্জেল, সার্জেল মামস, রেমো, ঠিক আছে, এগুলো।
এগুলো আমরা দিয়ে থাকি। ইসোমিপ্রাজলটা দেয়া সবথেকে বেটার। কিন্তু একটু কথা আছে এই জায়গায়, ইসোমিপ্রাজল কিন্তু ডায়রিয়ার প্রবণতা বাড়ায়। এজন্য ডায়রিয়া হইলে তখন ইসোমিপ্রাজল দেয়া যাবে না। ডায়রিয়া হইলে আমরা অল্টারনেটিভ হিসেবে পেন্টোপ্রাজল দিতে পারি, পেন্টোনিক্স। ঠিক আছে, পেন্টোনিক্স। ডায়রিয়ার পেশেন্টের যদি গ্যাস্ট্রিকের ওষুধ দিতেই হয় তাহলে দেবো পেন্টোনিক্স। আর পেন্টোনিক্স না যদি দিতে চান তাহলে দিতে পারেন H2 ব্লকার দিতে পারেন, ফেমোটিড। ঠিক আছে, ফেমোটিড। ফেমোটিডের আবার পাওয়ার কম, কাজ করতে হবে না অত ভালো, এজন্য পেন্টোনিক্স দেওয়াটা বেটার আবার। ঠিক আছে, তো অল্টারনেটিভ ফেমোটিড। ঠিক আছে, ফেমোটিড। আর বাচ্চাদের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা হলে সেক্ষেত্রে আমাদের চয়েস ফিনিক্স। ঠিক আছে, ফিনিক্স মানে র্যাবিপ্রাজল, ফিনিক্সের 10 mg পাওয়া যায়, সেটা আমরা দিয়ে থাকি। আর ফেমোটিড দিয়ে থাকি, এই দুইটা। বাচ্চাদের ক্ষেত্রে ফিনিক্স আর ফেমোটিড। ঠিক আছে, ফিনিক্স 10 আর ফেমোটিড 20। আর বড়দের ক্ষেত্রে ডায়রিয়ার ক্ষেত্রে আমরা দিয়ে থাকবো কি, দিয়ে থাকবো পেন্টোনিক্স। ঠিক আছে, পেন্টোনিক্স, পেন্টোনিক্স। আর এমনি ক্ষেত্রে ডায়রিয়া বাদে নরমাল গ্যাস্ট্রিকের সমস্যার জন্য যদি কোনো ওষুধ দিতে হয় মানে এই ট্যাবলেট জাতীয়, তাহলে ইসোমিপ্রাজল দিব, সার্জেল। ঠিক আছে, সার্জেল। আর সব ওষুধ আমরা শুরুতে 20 mg দিব, 40 mg দিব না। অনেকে 40 mg 2 বেলা করে খায় বা দেয়, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, 40 mg ডোজ হইছে এক বেলা, আর যদি 20 mg দেন তাহলে হইছে 2 বেলা। ঠিক আছে, 2 বেলা গ্যাস্ট্রিকের ওষুধ সর্বোচ্চ একদিনে 40 mg বেশি খাওয়ার দরকার নাই, খাইলে কোনো লাভ হবে না। ঠিক আছে, সর্বোচ্চ 40 mg দেওয়া যায়, মানে 20 mg করে 2 বেলা দেন, সকালে দেন, রাতে দেন। ঠিক আছে। আর নতুন একটা ওষুধ বের হয়েছে বনোপ্রাজন বা বনোম্যাক্স, অনেক নামে পাওয়া যায় বাজারে। এই বনোম্যাক্স অ্যাভয়েড করার ট্রাই করবেন। বনোম্যাক্স সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধই না। ঠিক আছে, এটা অন্য ওষুধ। এটা আমরা অন্য পারপাসে ইউজ করি। তাদের রিফ্লাক্স ডিজিজ আছে, জার্ড আছে, তাদের ক্ষেত্রে আমরা এই বনোম্যাক্স দিয়ে থাকি। ঠিক আছে, এই বনোম্যাক্স সাধারণত গ্যাস্ট্রিকের জন্য দেওয়া উচিত না, ওইভাবে বনোম্যাক্স দেওয়া উচিত না। আর বনোম্যাক্সের ডোজ কিন্তু এক বেলা, যদি বনোম্যাক্স দিয়েই থাকেন কাউরে এক বেলা, বনোম্যাক্স কিন্তু 2 বেলা না। ঠিক আছে, আর যাদের রেগুলার গ্যাস্ট্রিকের সমস্যা রোজ, তাদের ক্ষেত্রে আমরা এইসব বাদ দিয়ে সিরাপে যাই। ঠিক আছে, সিরাপ। কি সিরাপ দেবো, আগে এক সময় অ্যান্টাসিড চলতো খুব, অ্যান্টাসিড প্লাস সিরাপ পাওয়া যায়, চলতো। এখন অ্যান্টাসিড প্লাসে ধরতে চায় না পেশেন্টের, অত ভালো কমপ্লেন্টস নাই, এজন্য আমরা অন্য সিরাপ দিই, ভালো মানের সিরাপ দিই। ভিসকোসিড নামে বাজারে পাওয়া যায়, এলজিসিড নামে পাওয়া যায়, এলজিসিড প্লাস নামে পাওয়া যায়, এইগুলো দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, ভিসকোসিড, এলজিসিড, এলজিসিড প্লাস, আমার নাম বললাম। সিরাপ গুলো দেওয়ার ট্রাই করবেন। সিরাপ কতটুকু দিবেন, সিরাপ সাধারণত আমরা 2 চামচ করে খাইতে বলি 2 বেলা। ঠিক আছে, আর যদি কম সমস্যা হয় 1 চামচ করে 2 বেলাও খাইতে বলি অনেক সময়। কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? স্যার, হ্যাঁ বলেন। স্যার রেগুলার আমার সমস্যার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে। এই যে আপনার কাছ দিয়ে মধ্যে আপনার সিরাপ খাইছি, কিন্তু সিরাপে তো কাজ হয় না স্যার। ওষুধ খাইলে কাজ হয়, আর না খাইলে আবার সমস্যা। সিরাপ কোনটা খাইছিলেন, কোনটা খাইছিলেন? এলজিসিড, এলজিসিড স্যার। আচ্ছা, একটু পাওয়ার বাড়ান, এলজিসিড ডিএক্স খান। ঠিক আছে, এলজিসিড ডিএক্স খান, তাইলে একটু কাজ করবে। মানে এলজিসিড এর ভিতর 3টা ভাগ আছে, একটা হচ্ছে এলজিসিড, একটা এলজিসিড প্লাস, আর একটা আছে এলজিসিড ডিএক্স। এক একটার এক এক পাওয়ার, সবথেকে কম পাওয়ার হচ্ছে এলজিসিড। আপনার যেহেতু কাজ করতেছে না, এবার একটু পাওয়ার বাড়ান। ঠিক আছে, ট্যাবলেটটা অ্যাভয়েড করেন, আগে দেখেন সিরাপে কাজ করে কিনা। এলজিসিড ডিএক্স খাবেন 2 চামচ করে 2 বেলা। আচ্ছা ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে পরের টপিকসে যাই, দাঁড়ান স্ক্রিন শেয়ার করে নি। স্যার সিরাপের ডোজ কতদিন খেতে হবে স্যার গ্যাস্ট্রিকের ক্ষেত্রে? হ্যাঁ, সিরাপের ডোজ সাধারণত আমরা 1 ফাইল দিয়ে শুরু করি, মানে 1 ফাইল মানে একটা কিনতে বলি। ঠিক আছে, একটা কেনার পর একটা খাওয়ার পর যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয় তাহলে বাদ দিয়ে দিই, বা যদি ইমপ্রুভমেন্ট হয় বা একদম পুরোপুরি না সারে তাহলে আমরা ভবিষ্যতে ডোজটা কমাই। মানে আগে যদি 2 চামচ করে দিতাম, এই ক্ষেত্রে পরে আমরা 1 চামচ করে আরেক ফাইল খাইতে বলি। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে বাদ দিয়ে দিই। আরেকটা কি ইসোসিড স্যার না? সিরাপ এটা বলছি। ভিসকোসিড, ভিসকোসিড, এলজিসিড একটা, আর একটা ভিসকোসিড। ইসোসিড। আচ্ছা, পরের টপিকসে যাই। এবার প্রেসারের ওষুধ সম্পর্কে একটু কথা বলি। ঠিক আছে, প্রেসার, হাই প্রেসার, বিপি বাড়লে কোন ওষুধ দিবেন। এই জায়গায় দেখেন অনেক ওষুধের নাম আছে,
অনেকগুলো এত ওষুধ মনে রাখতে হবে না, আমি কয়েকটা নাম বলে দিচ্ছি। প্রেশারের ওষুধ মূলত আমরা ভাগ করি বড় বয়স্কদের ক্ষেত্রে কোনটা দিব আর ইয়াংদের ক্ষেত্রে কোনটা দিব। এটাকে বয়স্ক বলতে আমরা বুঝতেছি 45 প্লাস, ঠিক আছে, 45 প্লাস মানে 50 প্লাস, আরো সহজ ভাষায় মনে রাখলে 50-এর উপর আর 50-এর নিচে, এইটা মনে রাখবেন। 50-এর নিচে হইলে আমরা কোনটা দিই, 50-এর উপরে গেলে কোনটা দিই। আগে বলি 50-এর উপরে গেলে কোনটা দিই। 50-এর উপরে গেলে আমাদের ফার্স্ট চয়েস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই যে দেখেন 5 নাম্বার পয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এর ভিতরে অনেকগুলো ওষুধ আছে, এগুলো আমাদের ফার্স্ট চয়েস। এই ক্ষেত্রে আমরা সবথেকে বেশি দেই অ্যামলোডিপিন, ঠিক আছে, অ্যামলোডিপিনটা সবথেকে বেশি চলে। বাজারে অ্যামডোকাল নামে পাওয়া যায়, অ্যামলোপিন নামে পাওয়া যায়, ক্যামলোডিন নামে পাওয়া যায়, অনেক নামে পাওয়া যায়, ঠিক আছে। 50-এর উপর গেলে আমাদের ফার্স্ট চয়েস থাকে এইটা, ঠিক আছে, এইটা। আর এটা যদি কন্ট্রোল না হয় সেই ক্ষেত্রে আমরা কম্বিনেশনে চলে যাই, যে অ্যামলোডিপিনের সাথে ইসের কম্বিনেশন আছে, অ্যাটেনোললের কম্বিনেশন আছে, তারপরে এই যে এসি ইনহিবিটরের কম্বিনেশন আছে, সেই ক্ষেত্রে আমরা কম্বিনেশনে চলে যাই, ঠিক আছে, যদি সিঙ্গেলে কাজ না হয়। আর ইয়াংদের ক্ষেত্রে আমরা কোনটা দিই, ইয়াংদের ক্ষেত্রে আমরা সাধারণত এই যে এনজিওটেনসিন ব্লকার যেগুলো লোসার্টেন, ভ্যালসার্টেন, টেলমিসার্টেন এইটা দেওয়ার ট্রাই করি, কিন্তু এতে যদি পেশেন্টের প্রেশার আবার বেশি কমে যায় মানে লো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আবার এটাও দিতে পারি না। সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা দিই বিটা ব্লকার, ঠিক আছে, বিটা ব্লকার। বিসলল নাম অনেকে পরিচিত বোধহয়, এই বিসললটা আমরা তখন দেওয়ার ট্রাই করি, ঠিক আছে, বিসলল দেওয়ার ট্রাই করি ইয়াংদের ক্ষেত্রে। আর বয়স্কদের ক্ষেত্রে তো বললামই অ্যামলোডিপিন দেওয়ার ট্রাই করি। আর অ্যামলোডিপিনের আবার একটা সাইড ইফেক্ট আছে, অ্যামলোডিপিন যদি সিঙ্গেল দেন অনেক পেশেন্টের পা ফুলে যায়, বলবে যে পা ফুলে যাইতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে অ্যামলোডিপিনের পরিবর্তে সিলডিপ ইউজ করতে পারেন, সিলনেডিপিন, সিলডিপ নামে বাজারে পাওয়া যায়, সিলডিপ ইউজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু সিলডিপির আবার অত বেশি প্রেশার কমবে না অ্যামলোডিপিনের মতো। অ্যামলোডিপিনে যদি পা ফুলে যায়, পেশেন্ট যদি এসে কমপ্লেন করে যে পা ফুলে যাচ্ছে, তাহলে এই নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, এটা অটোমেটিক সেরে যাবে কিছুদিন পর। এটা নিয়ে ওইভাবে ভয় পাওয়ার কিছুই নেই, এর কোনো ওইভাবে সাইড এফেক্ট নাই, ঠিক আছে, সাইড এফেক্ট নাই। যদি পা শুয়ে থাকে আর কি, মানে বসে থাকলে পাটা বেশি ফুলে, শুয়ে থাকলে পা ঠিক হয়ে যাবে আবার, এটা নিয়ে অত ভয় পাওয়ার কিছু নাই। আর তা যদি অ্যাভয়েড করতে চান তাহলে অ্যামডোকাল প্লাস দিয়ে দিবেন, মানে প্লাস মানে অ্যাটেনোললের কম্বিনেশন, এটাই আবার পা ফোলা টোলা ওইভাবে হয় না। আর অ্যামলোডিপিনে এটা যদি কন্ট্রোল না হয় বয়স্কদের ক্ষেত্রে, মানে এই যে অ্যামডোকাল প্লাস বা ক্যামলোডিন প্লাস, এতে কন্ট্রোল না হলে আমরা পরবর্তীতে কি দিতে পারি, পরবর্তীতে আমরা দিতে পারি বাইজোরান দিতে পারি। বাইজোরান অনেকগুলো পাওয়া যায়, 520, তারপর 540, 1040। আমরা সবসময় কম পাওয়ার দিয়ে শুরু করব, 520 দিয়ে শুরু করব। বাইজোরান অনেক ভালো একটা ওষুধ, বাইজোরান আমরা ইউজ করতে পারি সেই ক্ষেত্রে, ঠিক আছে। যদি অ্যামডোকাল প্লাসে কাজ না, তাহলে আমাদের পরবর্তী চয়েস থাকবে বাইজোরান। বাইজোরান পয়েন্ট হইছে 520 দিয়ে শুরু করব। যদি 520 তে কন্ট্রোল না হয় তাহলে বাড়াবো, 540 তে যাব। যদি 540 তেও কাজ না হয় তাহলে 1040 তে যাব, ঠিক আছে। এটুক মনে রাখলেই হবে প্রেসারের ওষুধ। এমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য এই কয়টা ওষুধের নাম মনে রাখলেই হবে, ঠিক আছে। আর লোসার্টেনের কথা বলছিলাম, এআরবি মানে ইয়াংদের ক্ষেত্রে আমরা শুরু করব 25 পাওয়ার থেকে। এটা 25 পাওয়া যায়, 50 পাওয়া যায়, 100 পাওয়া যায়। আমরা 25 পাওয়ার থেকে শুরু করব, সিঙ্গেল ডোজ। প্রেসারের সব ওষুধ দিনে একবার, কোনোটা দুইবার না, সবগুলো দিনে একবার, ঠিক আছে। রাতে ইউজুয়ালি আমরা দিই, দিনে একবারই দিই। আর প্রেসারের ওষুধ কখন দিবেন, এই যে একটা পয়েন্ট, যে প্রেসার হঠাৎ করে একটু বাইরে গেলে কি সাথে সাথে প্রেসারের ওষুধ খাওয়াবেন, না, দরকার নাই। প্রেসারের ওষুধ দেওয়ার জন্য আমার পেশেন্টের দেখতে হবে যে প্রেসার কত। যদি কন্টিনিউয়াসলি 3 থেকে 5 দিন বা 7 দিন তার প্রেসার 150, 100 এরকম থাকে, তখনই আমরা প্রেসারের ওষুধ দিই। দেখা যায় একদিন প্রেসার একটু বাড়লো, 140, 90 হইলো, আমরা প্রেসারের ওষুধ খাওয়াবো না, তা খাওয়াবো না, ঠিক আছে, তা খাওয়াবো না। প্রেসারের ওষুধ দিতে গেলে আমার কন্টিনিউয়াস মনিটরিং লাগবে, মিনিমাম 5 থেকে 7 দিন। যদি তার প্রেসার 150, 100 হয় তখনই আমরা ওষুধ দিই। একদিন যদি 140, 90 হয়, এর জন্য ওষুধ দেওয়ার কোনো দরকার নাই। বা একদিন 140, 100 হইলি সাথে সাথে ওষুধ খাওয়াবেন, দরকার নাই। তখন এরকম সাথে সাথে ওষুধ খাওয়াবেন। যদি প্রেসার মিনিমাম 150 বাই 100 হয় তখন ওষুধ খাওয়াবেন, এর আগে ওষুধ খাওয়ানোর দরকার নাই, ঠিক আছে। আর প্রেসারের ওষুধ সাধারণত আমরা দিলে কন্টিনিউয়াসলি চালাইতেই থাকি, ওইভাবে বন্ধ করার সুযোগ থাকে না। যদি পেশেন্ট কমপ্লেইন করে যে প্রেসার লো হয়ে যাচ্ছে, তখন আমরা পাওয়ার কমাই বা বন্ধ করি, এর আগে বন্ধ ওইভাবে আর করা যায় না, ঠিক আছে। কোশ্চেন আছে কোনো প্রেসারের ওষুধ নিয়ে? আমরা সিলডিপ কখন দিব আর বিসলল কখন দিব স্যার?
বিসলল সাধারণত আমরা ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে দিই। ইয়াং বলতে দেখা যায় 30-40 বছর বয়সের পেশেন্ট, তাদের প্রেশার একটু বাড়তির দিকে থাকে, সেই ক্ষেত্রে আমরা বিসললটা দিয়ে থাকি, ঠিক আছে। আর সিলডিপ কখন দেবো? সিলডিপ দেই আমরা বয়স্ক পেশেন্টদের সাধারণত, ঠিক আছে। বয়স্ক পেশেন্ট যাদের অ্যামডোকালে সমস্যা হচ্ছে, অ্যামডোকাল দিলে তার সাইড এফেক্ট হচ্ছে বা অনেক ফুলে উঠতেছে, সেই ক্ষেত্রে আমরা সিলডিপ চুজ করি, ঠিক আছে। সিলডিপ চয়েস করি। সবগুলোই রাতে ওষুধ রাতে দেব, একটা সিঙ্গেল স্যার আরেকটা কোশ্চেন, লো সার্টেন আর সিলডিপের মধ্যে কোনটা আমি আগে চুজ করব? লো সার্টেন বললাম কি, লো সার্টেন কিন্তু ইয়াংদের জন্য, বয়স্কদের জন্য না। লো সার্টেন সবসময় আমরা ইয়াংদের ক্ষেত্রে দেব, আর সিলডিপ আমরা বয়স্কদের ক্ষেত্রে দেব। এখন এমন পেশেন্ট আসে যদি যে আমার ইয়াংদের ক্ষেত্রে আমি সিলডিপ দিতে চাচ্ছি, হ্যাঁ দেয়া যাবে, সেই ক্ষেত্রে কোনটা আগে দেব? সেই ক্ষেত্রে যদি প্রেসার অল্প বাড়ে, মানে সিলডিপ আপনার কাজ করবে অত বেশি প্রেসারে কাজ করে না, সিলডিপ হচ্ছে কম প্রেসারে কাজ করে, স্যার বিসলল আর হচ্ছে লো সার্টেনের মধ্যে কোনটা আগে দিব? বিসলল আর লোসার্টেনের ভিতর এটার ক্ষেত্রে ওই একই কথা। যদি প্রেসার বেশি থাকে, মানে ইয়াং একটা পেশেন্টের প্রেসার পাইলেন 180-100, আর একটা পেশেন্টের প্রেসার পাইলেন 150-100, তাহলে 150-100 যার তারে আমরা দিব বিসলল, আর 180-100 যার তারে দেব লোসার্টেন, ঠিক আছে, বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন? স্যার আবার একটু বলেন। আচ্ছা, প্রেসারের ওষুধ আমরা ইয়াংদের ক্ষেত্রে সাধারণত দেই বিসলল আর লোসার্ট, ঠিক আছে। লোসার্ট ইয়াংদের ক্ষেত্রে, ইয়াং বলতে এই জায়গায় বুঝাচ্ছি 20-30-40 বছর বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে, আর বয়স্কদের ক্ষেত্রে আমরা দিই অ্যামডোকাল, সিলডিপ এগুলা, ঠিক আছে, অ্যামডোকাল, সিলডিপ এগুলা। এবার ইয়াংদের ক্ষেত্রে যদি প্রেসার বেশি থাকে, ধরেন 180-100 থাকলো বা 180-110 থাকলো, সেই ক্ষেত্রে আমাদের চয়েস থাকবে লোসার্ট। আর যদি প্রেসার কম বেশি থাকে, ধরেন 150-100 বা 140-100 এরকম রেঞ্জে থাকে, সেই ক্ষেত্রে আমাদের চয়েস থাকবে বিসলল। বিসললের একটা আবার সাইড ইফেক্ট আছে, বিসলল হার্ট রেট কমায়, এই জন্য একটু খেয়াল রাখতে হবে। তো পেশেন্টের হার্ট রেট কেমন, ঠিক আছে, পালস কেমন, পালস নরমাল আছে কিনা এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কারণ বিসলল একটু পালস কমায়, বিসলল দিতে গেলেই পালস কমায়। বিসললের অনেকগুলো পাওয়ার আছে, 2.55, আমরা সবসময় কম পাওয়ার দিয়ে শুরু করি, 2.5 দিয়ে শুরু করি, ঠিক আছে, 2.5 দিয়ে শুরু করি। বুঝতে পারছেন সবাই? জি স্যার অল্প একটু বুঝছি। অল্প একটু কেন বুঝছেন? আচ্ছা পরের টপিকসে যাই। হ্যালো, হ্যাঁ বলেন। আমি হ্যান্ড রাইজ করছিলাম কয়েকবার, সুযোগ পাইনি। হ্যাঁ কোশ্চেন করেন, হ্যান্ড রাইজ আমি তো খেয়াল করিনি, কোশ্চেন করবেন কোশ্চেন থাকলে। আমি আজকে প্রথম জয়েন হলাম হিমাংশু রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিরাজদিখান থেকে। আমাদের এই আপনি লেকচারটা অবশ্যই অনেক সুন্দর এবং দামি। আমরা তো রেকর্ড পাবো তাই না? হ্যাঁ রেকর্ড পাবে। আচ্ছা, তাহলে ওখান থেকে আমরা গাইড পেয়ে যাব, যেটা বলে যাব। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, পরের টপিক একটু কথা বলি। অ্যালার্জির ওষুধ নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। অ্যালার্জি অ্যান্টিহিস্টামিন অ্যালার্জির সমস্যা নিয়ে একটু কথা বলি। অ্যালার্জির ওষুধ সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, ঠিক আছে। আমরা বর্তমানে যেগুলো ইউজ করি ম্যাক্সিমাম সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন আমরা এখন আর ইউজ করি না, কারণ ফার্স্ট জেনারেশনের সাইড ইফেক্ট বেশি, ঠিক আছে। সাইড ইফেক্ট বলতে কি হয়, ফার্স্ট জেনারেশন যদি দেই তাহলে পেশেন্টের ঘুম বেশি হয় সাধারণত, এটা হচ্ছে কমন কমপ্লেন, জিমু ভাব থাকে, ঠিক আছে। এই জন্য আমাদের এখন বর্তমান চয়েস সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনের ভিতরে আমরা কয়েকটা ওষুধ বেশি দিই, হেক্সোফেনাডিন বেশি দিই, কয়টা খালি লিখে রাখেন বা মার্ক করেন, হেক্সোফেনাডিন, লিবোসিট্রেজিন আর ডেসলোরাটিডিন, এই তিনটে ওষুধ সবথেকে বেশি চলে আমাদের, ঠিক আছে। লিবোসিট্রেজিন, হেক্সোফেনাডিন
আর ডেসলোরাটাডিন মানে হেক্সোফেনাডিন মানে হচ্ছে ফেক্সো, বাজারে ফেক্সো নামে পাওয়া যায়, সবাই চিনেন আশা করি, ঠিক আছে। ডেসলোরাটাডিন ডেজলর নামে বাজারে পাওয়া যায়, ডেজলর। আর লিবোসেট্রিজিন অ্যালসেট নামে বাজারে পাওয়া যায়, ঠিক আছে, অ্যালসেট নামে বাজারে পাওয়া যায়। তিনটা ওষুধই সিঙ্গেল ডোজিং, ডেইলি একবারের বেশি দেওয়ার দরকার নাই। ফেক্সো অনেকে দিনে 2-3 বার করে খায়, এগুলোর কোনোটা দরকার নাই, ঠিক আছে। ফেক্সো দিনে একবার, জাস্ট একবার, 120 mg একবার, সিঙ্গেল ডোজিং। লিবোসেট্রিজিন যেগুলো অ্যালসেট, এটাও একবার, ঠিক আছে, একবার। আর ডেজলরও একবার, সবগুলোই একবার, ঠিক আছে। কারণ কোন ক্ষেত্রে কোনটা ভালো কাজ করে, অ্যালার্জির সমস্যা যাদের, এই যে গায়ে চুলকানি বা র্যাশ, রুপাটারিনটাও ইউজ করি, এই জায়গায় রুপাটারিনটা লেখা নাই, রূপা, ঠিক আছে, রূপাও আমরা ইউজ করি, এটাও একটু লিখে নেন, রূপা। এবার আসেন কোনটা কোন ক্ষেত্রে বেশি ভালো কাজ করে। আমাদের যে চুলকানি যেগুলো, মানে গায়ে যে চুলকায় র্যাশ হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা সবথেকে বেশি ভালো কাজ করে ফেক্সো, ঠিক আছে, ফেক্সো বেশি ভালো কাজ করে, ফেক্সো বা ফেনাডিন যেই নামেই বলেন। রূপাও দেই আমরা মাঝে মধ্যে, রূপাও কাজ করে মোটামুটি, ফেক্সো আর রূপা ভালো কাজ করে এই ক্ষেত্রে। ঠান্ডা লাগা জনিত যেগুলো, এই যে হাঁচি কাশি এই টাইপের যেগুলো, এই ক্ষেত্রে আমরা ডেজলর দিই ফার্স্ট চয়েস হিসাবে। কিন্তু ডেজলরে যদি ভালো কাজ না করে, সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড চয়েস আবার ফেক্সো, ঠিক আছে। ডেজলরে অনেকের কাজ করে না, মানে এক একজনের বডিতে এক এক রকমের রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এইজন্য ডেজলর অনেকের কাজ করে না। কিন্তু আমাদের ফার্স্ট চয়েস ডেজলর, ডেজলরে না কমলে তখন আমরা ফেক্সোতে যাই, ঠিক আছে। আর অ্যালসেট আর ডেজলরের কাজও মোটামুটি সেম। অ্যালসেটে আমরা ওই ঠান্ডা লাগা জনিত, যাদের এই চোখ চুলকায় লাল হয়ে যায়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা অ্যালসেটটা বেশি ইউজ করি, ঠিক আছে, অ্যালসেট বেশি ইউজ করি। আগে একটা টাইমে হিস্টাসিন অনেক কিছু ইউজ করতে, এখন এগুলো আমরা ইউজ করি না, ঠিক আছে, ওইগুলোর কথা আমি আর বললাম না, ওগুলো বলার দরকার নেই। আর ব্লাড দেওয়ার সময় দেখবেন একটা ইনজেকশন দেয় ব্লাড দেওয়ার আগে, অ্যাভিল নামে, ঠিক আছে, ক্লোরোফেনিরামিন, এটা অ্যাভিল নামে, এটাও একটা অ্যালার্জির ওষুধ, এটা কিন্তু ফার্স্ট জেনারেশন, অ্যাভিলটা ফার্স্ট জেনারেশন, ঠিক আছে। অ্যাভিলের সাথে অনেকে পরিচিত, মেবি ব্লাড দেওয়ার আগে অ্যাভিল দিয়ে নেয় যাতে কোনো রিয়াকশন না হয়, ঠিক আছে। এই অ্যাভিলটা ফার্স্ট জেনারেশন। বাচ্চাদের ক্ষেত্রে দিতে গেলে আমরা ফেক্সো দিই, ফেক্সোর সিরাপ পাওয়া যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা সিরাপ দেব 1 চামচ করে দেই সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে, 1 চামচ করে 2 বার। বাচ্চাদের ক্ষেত্রে আর 2 বেলা না, বাচ্চাদের ক্ষেত্রে 1 বেলা, বাচ্চাদের ক্ষেত্রে 2 বেলা, সরি, বড়দের ক্ষেত্রে 1 বেলা, বাচ্চাদের ক্ষেত্রে 2 বেলা, ভুল বলছি, একটু কারেকশন করে নিয়ে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা 2 বেলা দিব 1 চামচ করে সিরাপ, ঠিক আছে। আর বড়দের ক্ষেত্রে 120 mg একটা, সিঙ্গেল ডোজিং। 180 mg দেওয়ার কোনো দরকার নাই, 120 দিলেই হবে, ঠিক আছে। অনেকে 180 দেয় বা খায়, 180 দরকার হয় না, কোনো লাভ হয় না ওইভাবে। 120 এ কাজ করলে কাজ করে, ঠিক আছে, 180 লাগে না ওইভাবে। 180 কাদের জন্য? তাহলে এবার একটা কোশ্চেন করতে পারেন, 180 আসলে কাদের জন্য? তাহলে 180 কান বানাইছে, 180 হইছে যারা বেশি মোটা সোটা, ওয়েট অনেক বেশি, ধরেন কারো ওয়েট 100 কেজি বা 90 কেজি, তাদের ক্ষেত্রে আমরা 180 দেই। যাদের ওয়েট এই যে 50, 60 বা 70, তাদের ক্ষেত্রে 120, তাদের ক্ষেত্রে 180 দিলে কোনো লাভ নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। স্যার এই ডোজটা কখন আমরা মানে সকালে দেব না রাতে? সকালেও দিতে পারেন, রাতেও দিতে পারেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই যে রাতেই দিতে হবে বা সকালেই দিতে হবে এমন কোনো না। কিন্তু সিঙ্গেল ডোজিং, 24 ঘন্টায় একটা পাবে সে, ঠিক আছে, 24 ঘন্টায় 2টা দেওয়ার কোনো দরকার নেই। সাধারণত তো চুলকানি হইলেই পেশেন্ট খায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে সকাল দুপুর বা রাত নাই, যখন হবে তখন সে খাইতে পারে। কিন্তু আমরা যদি কোনো পারপাসে দিই, যেমন জ্বর হইলে অনেক সময় ফেক্সো দিই, সেই ক্ষেত্রে আমরা নিয়ম করে লিখে দিই যে সকালে বা রাতে। কিন্তু এমার্জেন্সি সিচুয়েশন, যখন আমি যেহেতু আজকে এমার্জেন্সি নিয়ে কথা বলতেছি, এমার্জেন্সি যদি আপনার চুলকানি হয়, তখন আপনি যে কোনো টাইমে খাইতে পারেন, ঠিক আছে, যে কোনো টাইমে খাইতে পারেন, সাধারণত বড় পেটেই আমরা খাইতে বলি। আচ্ছা, বাচ্চাদের ডোজ 1 চামচ করে, 1 চামচ করে 2 বেলা, ঠিক আছে। স্যার একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলেন। স্যার আপনার এই যে কিছুদিন আগে একটা বন্যা হয়েছিল আমাদের এদিকে বরিশালের ভিতরেই, এই বন্যাটায় আমি মানে পানিতে নেমেছিলাম, এই নামার পরে আমার মানে প্রায় 1 সপ্তাহ পরই মানে খুব চুলকানি শুরু হয়েছে। এই চুলকানিটা কমেই না আর কি, চুলকাইলে আরো চুলকায়, আর ছোট ছোট বিচি বিচি জায়গায়
এক্ষেত্রে আমি ওই মানে সাময়িক ওই যে অ্যালার্টল আছে, ওই আপনার যে প্রথম যে ওষুধটার নাম বলছেন অ্যালার্টলটা খাইলে পর কমে, আবার মানে পরবর্তীতে আবার এরকমের চুলকানি হয়। গায়ে কি ফোসকা ফোসকা পড়ে গেছে? না ফোসকা পড়ে না, মানে র্যাশ হয়েছে, একটু লাল লাল হয়ে গেছে আর কি, সেটা বলছি। লাল লাল হয়েছে। লাল লাল হয়ে গেছে, এটা মূলত ফাঙ্গাল ইনফেকশনের কারণে। আপনার ওইভাবে অ্যালার্জির ওষুধ খাইলে কমবে তেমন না, ফাঙ্গাল ইনফেকশনের কারণে। যেই জায়গায় লাল লাল গুটি গুটি উঠছে ওই জায়গায় ইকোনেট ক্রিম দিবেন, ঠিক আছে? ইকোনেট ক্রিম দিবেন। আর যখন চুলকানি বেশি হবে তখন ফেক্সো খাবেন। অ্যালার্টল খাওয়ার দরকার নেই, অ্যালার্টলের থেকে ফেক্সো ভালো কাজ করবে, ঠিক আছে? বা অ্যালসেট খাইতে পারেন, অ্যালসেট খেলেও হবে। আর ইকোনেট ক্রিম দিবেন যেই জায়গায় ওই যে লাল লাল গুটি গুটি উঠছে ওই সব জায়গায়। আর একবার একটু বলেন, শুনতে পাইনি। কি 120 mg খাবো? 120 mg? হ্যাঁ 120 mg একটা করে 120 mg একটা। যখন চুলকানি হবে তখন খাবেন, রেগুলার খাওয়ার দরকার নাই ওইভাবে, ঠিক আছে? আর ক্রিমটা রেগুলার ইউজ করবেন, 7 থেকে 14 দিন ইউজ করবেন, 2 বার করে লাগাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই যে বাচ্চা বলতে বাচ্চার বয়স সীমা কত হবে? আচ্ছা, বাচ্চা বলতে এই জায়গায় বাচ্চা আমরা বয়স দিয়ে বুঝবো না, বাচ্চা আমরা সবসময় ওয়েট মেজারমেন্টের দিকে যাব। এই জায়গায় আমি যে বললাম 1 চামচ করে, এইটা সাধারণত আপনি 7 থেকে 8 কেজি থেকে শুরু করে 15 কেজি পর্যন্ত এই ডোজেই রাখতে পারবেন। যদি 15 কেজি প্লাস হয় সেই ক্ষেত্রে আর 1 চামচে হবে না, সেই ক্ষেত্রে আমার ডোজ বাড়াইতে হবে, সেই ক্ষেত্রে আমরা 2 চামচ করে দিই, ঠিক আছে? 2 চামচ করে দিই। 15 কেজি পর্যন্ত আমরা 1 চামচই ইউজ করব। স্যার যদি এই লাল লাল দানা দানা না হয়ে যদি ফোসকা ফোসকা হয় সেক্ষেত্রে আমরা কি ক্রিম দেব? ফোসকা ফোসকা হলে এই জায়গায় কথা আছেন, ফোসকা ফোসকা হলে ফোসকা দিয়ে পুজ বের হয় কিনা, কোনো জল বের হয় কিনা আমরা এটা খেয়াল করি, ঠিক আছে? জল বের হয় বা এরকম দানা দানা বের হয় সেই ক্ষেত্রে আমরা অন্য ক্রিমে যাই। ক্যালামিলন নামে একটা ওষুধ আছে, ওই ক্রিমটা তখন আমরা দিই, ঠিক আছে? ক্যালামিলন। স্যার ক্যালামিলা? হ্যাঁ, CALAMILON, ঠিক আছে? এটা একটা লোশন, লোশন টাইপের, তখন আমরা এইটা দিই। আরেকটা লাস্ট একটু আরেকটা টপিক পড়াই দিই। আরেকটা টপিক হচ্ছে যে চুলকানির কথা যেহেতু আসলো, তখন চুলকানি নিয়ে একটু কথা বলে দিই। অনেকের এই যে দাঁত হয়, ঠিক আছে? দাঁত, রিং ওয়ার্ম বলি আমরা ইংলিশে, দাঁত, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই ক্ষেত্রে চুলকানি তো থাকেই, সাথে দেখবেন লাল হয়ে যায়, গোলাকার হয়ে লাল হয়ে যায়, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই ক্ষেত্রে আমি একটু আগে একটা ওষুধের নাম বলছি, ইকোনেট, এটাও দেয়া যায়। ইকোনেট থেকে আরো ভালো ওষুধ হয়েছে সাইক্লোডার্ম, ঠিক আছে? সাইক্লোডার্ম মলম, সাইক্লোডার্ম, এটা ইউজ করতে পারেন এই দাঁতের ক্ষেত্রে। সাইক্লোডার্ম দিনে 2 বার আমরা দিতে বলি, একটাই যতটুকু থাকে, মানে 7 থেকে 14 দিনের জন্য সাইক্লোডার্ম। আর ইন্ডিয়ান একটা ওষুধ আছে রিংগার্ড, এটাও ইউজ করা যাবে, ঠিক আছে? রিংগার্ডও ইউজ করা যাবে। আর এতে যদি না কমে, যে ক্রিম বা এই যে মলম লাগাইলাম, মলমে যদি না কমে সেই ক্ষেত্রে আমরা মুখে খাওয়ার জন্য ওষুধ দেই, ঠিক আছে? মুখে খাওয়ার জন্য ওষুধ দেই, সেই ক্ষেত্রে আমরা ফ্লুগাল দিতে পারি বা ইট্রা দিতে পারি, ফ্লুগাল আর ইট্রা, ঠিক আছে? ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার ওই আপনি যে মলমগুলোর যে বলছিলেন ওগুলো একটু জেনেটিক নামটা বলতে একটু ভালো হইতো স্যার, আমি তো বলতে পারিনি। সাইক্লোডার্ম মানে সাইক্লোপাইরক্স, ঠিক আছে? জেনেরিক হচ্ছে সাইক্লোপাইরক্স, সাইক্লোপাইরক্স, কোম্পানি নাম হচ্ছে সাইক্লোডার্ম। আমি একটা প্রস্তাব রাখতে চাই স্যার। হ্যাঁ বলেন। এটা করলে কেমন হয়? আমরা জেনারিক নেমটা বলে সেটার পাশে সবচেয়ে বেশি যেগুলো চলে 2-3টা ব্র্যান্ডের আমরা নাম লিখে নিলাম। হ্যাঁ আমি জেনেরিকই বলার ট্রাই করি, কিন্তু অনেকে জেনেরিক কঠিন মনে করেন দেখে আমি যেইটা সবথেকে অ্যাভেলেবল ওই ড্রাগের নামই বলে দিই, ঠিক আছে? আর দুইটাই থাকবে, জেনারিক বলে তারপরে এই জেনারিকে সবচেয়ে বেশি যে 2-3টা ব্র্যান্ডের চলে সেটা বলে দিই। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ সাইক্লোপাইরক্স, সাইক্লোডার্ম নামে পাওয়া যায়, ঠিক আছে? আর এর আগে আমি বলছিলাম ইকোনাজল, ইকোনেট যেটা এটা হচ্ছে ইকোনাজল, ঠিক আছে? জেনেরিক ইকোনাজল, ইকোনেট নামে পাওয়া যায়। আর রিংগার্ডের কথা বলছিলাম, রিংগার্ড একটা কম্বিনেশন ড্রাগ, এটা বাংলাদেশি না ইন্ডিয়ান ড্রাগ, ঠিক আছে? একটা কম্বিনেশন ড্রাগ, এই ক্ষেত্রে 2-3টার কম্বিনেশন থাকে, এই ক্ষেত্রে এজন্য খুব ভালো কাজ করে। বাংলাদেশে এমন কোনো কম্বিনেশন নাই, এজন্য আমরা ইউজ করতে পারি না।
এটা ভালো কাজ করে। আর মুখে খাওয়ার জন্য যদি দেন তাইলে সেই ক্ষেত্রে বলছিলাম ফ্লুগাল মানে ফ্লুকোনাজল, ঠিক আছে? ফ্লুকোনাজল ফ্লুগাল নামে বাজারে পাওয়া যায়, আর ইট্রাকোনাজল ইট্রা নামে বাজারে পাওয়া যায়। এগুলোর ডোজ ডেইলি একটা করে দিলেই আমাদের হয়ে যায়, ঠিক আছে? স্যার ফ্লুগাল তো 50 mg আছে, 150 mg আছে। 200 আছে, আমরা 150 দিই। এক বেলার জন্য দিলে 150, আর যদি খালি 50 দেন তাহলে হচ্ছে 50 থিং 2 বেলা দিতে হয়, মানে 2 বেলা দিতে হবে, ঠিক আছে? 50 মূলত বাচ্চাদের জন্য, ওইভাবে আমরা বড়দের ক্ষেত্রে 50 দিলে 2 বেলা দিতে হবে। কিন্তু সিঙ্গেল যদি ইউজ করেন তাহলে 150 দেয়া দিতে হয়, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ফুলগাল কি অল্টারনেট না যে কোনো দুইটাই দেওয়া লাগবে? বুঝিনি, আরেকবার একটু বলেন। স্যার ফ্লুগাল আর ইট্রা এই দুইটা কি ওষুধ? অল্টারনেট, যে কোনো একটা ফ্লুগাল নাইলে ইচ্ছা, ঠিক আছে? যে কোনো একটা। থ্যাংক ইউ। হ্যাঁ, কি স্যার আমার কোশ্চেন একটা বলেন। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার অ্যালার্জিক রাইনাইটিস এর জন্য আমরা কি দিতে পারি স্যার? অ্যালার্জিক রাইনাইটিস এর জন্য মূলত হইছে আপনার অ্যালার্জির যে ওষুধ, যে আমি আগেই বলছি যে অ্যালসেট ফেক্সোফেনাডিন, এই ক্ষেত্রে ফার্স্ট চয়েস ডেজলর, যদি ডেজলরে কাজ না হয় সেকেন্ড চয়েস ফেক্সো, ঠিক আছে? ফেক্সো। ওকে স্যার। আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, কোশ্চেন না থাকলে হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ স্যার, বলেন, আপনাদের ওই question করেন। নাপা যে আপনার নাপা ডল তো বেকিং করো, এটা যে আমরা খাই ওইটা আসলে কি কি কম্বিনেশন কাজ করে? নাপাডলে ট্রামাডল। দুটো কম্বিনেশন আছে, ট্রামাডল আর হচ্ছে প্যারাসিটামল। এটা মূলত ব্যথার জন্য আমরা দেই, ঠিক আছে? যেই সব ব্যথা প্যারাসিটামলে কমাইতে পারে না সেই সব ব্যথার ক্ষেত্রে আমরা নাপাডল দিয়ে থাকি। আর ওই যে বললাম যে কিছু কন্ডিশন আছে যে সব কিডনির পেশেন্টদের দেওয়া যায় না ব্যথার ওষুধ, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা এইটা দিয়ে থাকি, ঠিক আছে? নাপাডল দিয়ে থাকি। নাপাডল আছে ট্রামাডল, এই দুইটার কম্বিনেশন হয়। স্যার হ্যাঁ বলেন। প্রেসার যখন কমে যায় তখন কি ওষুধ দিতে হবে? প্রেসার কমে গেলে কোনো ওষুধ নাই। প্রেসার কমে গেলে আমরা সাধারণত ট্রিটমেন্ট যদি করতে হয় তাহলে স্যালাইন দিয়ে করি। সাধারণত আমরা অল্প প্রেসার কমলে খাওয়া দাওয়ার দিকে মনোযোগ দিতে বলি, আর তাতে না হলে স্যালাইন, ঠিক আছে? প্রেসার কমে গেলে যে কোনো ওষুধ দিতে হবে এমন কোনো ওষুধ নাই। যে ওষুধগুলো আছে ওইগুলো ইউজে পাওয়া যায়, কিন্তু এফেক্টিভ আমরা দেই সাইড এফেক্ট অনেক, ঠিক আছে? সেই ক্ষেত্রে স্যালাইন দিতে হয়। ধন্যবাদ স্যার। আমি একটু লিসনের বাইরে কোশ্চেন করতে চাই। হ্যাঁ বলেন। আমি তো আজকে মাত্র জয়েন করলাম। এখন আমাদের কি কি বার নেবেন, কয়টা থেকে কয়টা? এটা শামীম ভাই বলে দেবে। আচ্ছা ক্লাস শেষ করলাম, ঠিক আছে? স্যার আমরা একটু পেরেশান, ওই যে আপনার ডায়াবেটিস নিয়ে আমি বাইরে গেছেন স্যার, বাইরে গেছেন। 50 স্যার, এটা কিভাবে আমরা খাওয়াবো, কিভাবে